আইনজীবী ফিরদৌস শামীম বলছেন? হ্যাঁ বলছি, বলুন। এই যে শিক্ষকরা কারা যোগ্য, কারা অযোগ্য, তাদের এখনো পর্যন্ত কিন্তু পৃথকীকরণ, যেটা কিন্তু আপনারা বারবার বলেছেন ইন্টারভিউয়ে, আমরা ১ম থেকে দেখে আসছি। এখনো পৃথকীকরণ করেনি। আর এই যে বিজ্ঞপ্তি জারি করলো, তারপরেও বিজ্ঞপ্তি জারি করার পরেও গ্রেপ্তার করা হলো। তো এই ব্যাপারটা কোথাও গিয়ে একটা অন্যরকম রূপ নিতে যাচ্ছে, এ ব্যাপারে আপনি কি বলবেন? মানে সামনে এ নিয়ে কি কোনো মামলা হতে পারে? এই যে বিজ্ঞপ্তি রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ১০০%, ১০০%। মামলা তো অবশ্যই অলরেডি তারা আমাকে হলফনামাও দিয়ে গেছেন, এবং এই মামলা তো অবশ্যই হবে। তার কারণ হচ্ছে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া, ২০২৫ সালের রুলসের সাপেক্ষে কখনোই হতে পারে না। সুপ্রিম কোর্ট বলেনি নতুন করে, বা কলকাতা হাইকোর্টও বলেনি নতুন করে রুল ফ্রেম করে তুমি নিয়োগ দাও। আগে নাম্বারের বিভাজন কি ছিল? ৫৫ হচ্ছে রিটেন এক্সামিনেশন, 35 হচ্ছে একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন, অ্যান্ড 10 হচ্ছে ইন্টারভিউ। এখন নাম্বার বিভাজনটা 60 রিটেন এক্সামিনেশন, 10 একাডেমিক, 10 ইন্টারভিউ, 10 ডেমনস্ট্রেশন, 10 টিচিং এক্সপিরিয়েন্স। এইভাবে 100 করা হয়েছে। টিচিং এক্সপিরিয়েন্স দেবেন কাকে দেবেন? কোথায় বলেছে সুপ্রিম কোর্ট? তাদেরকে, যারা টিচার ছিল তাদেরকেই যদি টিচার রাখতে হয় 10 নম্বর অ্যাডভান্টেজ দিয়ে, তাহলে সুপ্রিম কোর্ট নতুন করে এই নিয়োগের কথা বলবেই বা কেন? তাহলে বলতো ওরাই থাকুক। 10 নম্বর যারা মামলা করলো, এই ধরুন সেটা নাসরিন, লোবানা, মৌসুম, যারা 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 মামলা করেছে, সব প্রচুর ছেলে মেয়ে মামলা করেছে, তাদের সব, তারা সব পিছনে থাকবে। তারা তো ডিপ্রাইভড, তারা তো এই চুরিটা না হলে তারা চাকরি পেত। তাহলে তারা ওই প্রথম থেকেই তারা পিছিয়ে থাকবে, তাদের জন্য সিলেকশন প্রসেস তো 90 নম্বরের হয়ে গেল, কারণ 10 নম্বর তারা পাবে না। এরকম ক্লাসিফিকেশন করা যায়? এরকম প্রবিধিকরণ করা যায়? না, করা যায় না। তাহলে এটা করছেন কেন? আসলে ওই সমস্তটাই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিতে চাইছেন। এই রাজ্যে বর্তমানের এটাই ফেট। এত কিছুর পরেও সামান্যতম তো লাজ লজ্জা থাকবে, এদের সামান্যতম লাজ লজ্জা নেই। এরা এসে দেখবেন কোর্টে অম্লান বদনে বলবে, তারপরে যখন, খুব স্বাভাবিক, এই নোটিশ তো থাকতে পারে না, তখন দেখবেন অম্লান বদনে তখন আমাকে এবং বিকাশবাবুকে উদ্দেশ্য করে ওই একই কথা বলবে। আরে বাবা, আমি তো প্রথম থেকেই বলছি যে একটা নোটিশ লিখার ক্ষমতা নেই এই বর্তমান যারা সরকার পরিচালনা করছে, তাদের একটা নোটিশ লিখার ক্ষমতা নেই আইন মেনে। তারা সরকার চালাচ্ছে, বলে যা হওয়ার তাই হয়েছে। নোটিশ ঠিক করে আইনসম্মতভাবে লিখতে পারে না, বলে সেটাই হবে। কখনোই হতে পারে যা এটা দুর্নীতির ফলে পুরো প্রসেসটা বাতিল হয়েছে, আপনি অ্যাডভান্টেজিয়াস পজিশনে রেখে দেবেন, আর একদল মানুষকে ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে রেখে দেবে। কারোর জন্য সিলেকশন প্রসেস 100 আর কারোর জন্য সিলেকশন প্রসেস 90। এটা তো কখনো হতে পারে না। তাহলে একজনের 90, একজনের 100, এক দলের, মানে শুধুমাত্র হয়তো এরকম কত যেগুলো টেন্টেড হিসেবে চিহ্নিত, তাদেরও তো তালিকা প্রথম কথা প্রকাশ করেননি। শুধুমাত্র সুপ্রিম কোর্টের রায়টিকে উল্লেখ করে এবং এর নাম্বারটি উল্লেখ করে বলেছেন নোটিশ দিচ্ছি। কারা কারা টেন্টেড এ তালিকা দিয়েছেন? দেননি। কেন দেননি? তারা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারে না, পরবর্তীতে তাদেরকেও ঠকানোর ব্যবস্থা করবেন কিনা? এ তো লোককে তো যথেষ্ট সন্দেহ করছে, এবং সন্দেহের যথেষ্ট কারণও রয়েছে। আপনি যা যা বলেছেন সাংবাদিক সম্মেলন করে, যে একটা নিয়োগের, যে টেন্টেড হলে আর একটা নিয়োগের সে তো পেতেই পারে, তাই বলেছে। উল্টে কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করার কথা। সিবিআই তাদের প্রত্যেককে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। কাকে পয়সা দিয়েছে, কোন দালালকে পয়সা দিয়েছে, কোন নেতাকে পয়সা দিয়েছে, কোন মন্ত্রীকে পয়সা দিয়েছে, সমস্ত কিছু কাস্টোডিয়াল ইন্টারোগেশনে বের করে তাকে ধরবে। এটাই সিবিআই এর কাজ। যদি শুধুমাত্র ওই কোথাও ফেস টাইম কল করে যদি ম্যানেজ করে, এইভাবে তো আর চলতে পারে না রাজ্য, এইভাবে চলতে পারে না দেশ। আর সবকিছু দেখে সাইলেন্ট স্পেক্টেটর হিসেবে আমরাও বসে থাকতে পারি না। খুব স্বাভাবিকভাবে মামলা হবে, এবং সেক্ষেত্রে যা হওয়ার পরিণতি যা হওয়ার তাই হবে। এবং তারা তো এসছেন, তারা অবশ্যই মামলা পরের দিন কোর্টে হবে।